তোমরা চাইলে কিন্তু নিহান রাখতে পারো তোমাদের ছেলের নাম। কিউট না বলো? বাহ ইয়ার, বুদ্ধির তারিফ কোথায়! তা দেখছি কালকে থেকে সবাই নাম খুঁজে যাচ্ছে, আর খুঁজেই যাচ্ছে। আর তোমাকে দেখো, কিরকম নিমিষে একটা কি সুন্দর নাম বলে দিলে। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। নিয়ানের জেঠি মনে রেখেছে বলে কথা, সুন্দর না হয়ে পারে? হুম। আচ্ছা, তোমার বাবুকে এখন রাখো তো তোমার কাছে, দেখো জিভ বের করছে, খাবে হয়তো, ক্ষুধা পেয়েছে। তুমি রাখো না, তোমার কাছে ও তো সব সময় কোদা পায়। হুম। আসবো আবার আমি। নিহারের জেঠিমণি যে আসলো চেম্বার থেকে, ওনার একটু সেবা যত্ন করি, তারপর আসছি। বেশ, এসো কিন্তু। হিয়া মাথা হেলিয়ে নীলিমার কোলে ওর বাচ্চাটাকে তুলে দিয়ে নিজের রুমে আসে। গুটি পায়ে বিছানায় গিয়ে আবার শুয়ে পড়ে। গায়ের কাঁথাটা গায়ে মেলে দিয়ে চোখ বন্ধ করে আবার তার নিঃসুপ কল্পনার জগতে হারিয়ে যেতে থাকে। মুহূর্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ে হিয়ার বালিশটা ভিজিয়ে দেয়। আচ্ছা মা, আমার এই বাচ্চাটা আসতে কি হিয়ার আরও বেশি কষ্ট পাচ্ছে? হিয়া কি মন থেকে খুশি? ওর মুখের যে হাসিটা দেখছি, ওটা শুধু আমাদের দেখানোর জন্য না তো? জানি না মা, হিয়াকে আমি ইদানিং বুঝতে পারি না। আগে হলে ভাবতাম হিয়া মন থেকে সব কিছু মেনে নিয়ে ভালো আছে, কিন্তু দ্বিতীয় বাচ্চাটা এভাবে হিয়া ধাক্কাটা এখনো সামলে উঠতে পারছে না বলে আমার মনে হয় না। এদিকে চেম্বার থেকে বাড়িতে ফিরে রুমে ঢুকতেই উজান হিয়াকে রুমে পায় না বলে খোঁজ নিতে দেখে হিয়া নীলিমার সাথে ওর বাচ্চাটাকে কোলে নিয়ে গল্প দিচ্ছিল। তাই উজান আর হিয়াকে না ডেকে রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে যায়। আর ওয়াশরুম থেকে বের হতেই দেখে হিয়া কখন যে এসে কাঁথা মুড়ে শুয়ে আছে। উজান একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজাটা ভালো করে লক করে হিয়ার পাশে গিয়ে কাঁথা তুলে হিয়ার সাথে শুয়ে পড়ে। পেছন হতে হিয়াকে জড়িয়ে ধরে হিয়ার মাথায় আলতো করে হাত রাখে। হিয়া, উজানের ডাকে হিয়া এপাশ ফিরে একটা মিছে হাসি দিয়ে আবার চোখটা উজানের থেকে সরিয়ে ওপরে সিলিংয়ের দিকে রাখে। বাবুটা অনেক মিষ্টি দেখতে হয়েছে জানো, একদম নীলিমাদির মতো গুলুগুলু। একদিন আমাদেরও হবে। আর আমাদের হিয়ান না মোটেও তোমার মতো হবে না। সে তো তার বাবার মতো হবে, ইন্টেলিজেন্ট, স্মার্ট, পাঞ্চুয়াল, বুঝছো? তোমার মতো ইডিয়ট আর মাথা মোটা বানাবো নাকি আমার মেয়েকে? উজান হিয়াকে হালকা রাগানোর জন্য কথাগুলো বলে, যাতে হিয়া রাগ করে উজানের কথার উল্টো জবাব দিয়ে একটু মুখ বাঁকিয়ে ঝগড়া করে হাত নেড়ে নেড়ে বলে, মোটেই না, হিয়ান তো তার মায়ের মতোই হবে, বুঝলা তুমি? কিন্তু হিয়া তার কিছুই করে না। আগে হলে হয়তো হিয়া এই ইস্যুটা নিয়েই আজকে রাতেই ঘুমটা উজানের জন্য হারাম করে দিত, কিন্তু এখন আর হিয়া তা করে না। উজানের কথা শুনে হিয়া নিজের উপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। আমি ঘুমিয়ে গেলে রাতে আর খাবার জন্য ডাকবা না প্লিজ। শুয়ে পড়লে আর উঠে খেতে ইচ্ছে করে না। তা চলো আমরা আগে খেয়ে আসি, তারপর খেয়ে এসে না হয় দুজনে একসাথে এরকম করে জোরে জোরে করে জড়িয়ে ঘুম দেব, এমন শক্ত করে। উজান লাগছে আমার, আমি খাবো না, খিদে নেই আমার। আমি ঘুমোবো এখন, ঘুম পাচ্ছে আমার। না খেয়ে শুলে শরীর খারাপ করবে। ওষুধ খেতে হবে না রাতে, ভুলে গেছো? উজানের কথা হিয়া কপট রেগে ওঠে। তার যে এখন এই ডক্টর, ওষুধ, ট্রিটমেন্ট কিছুই আর সহ্য হয় না। কি হবে এত ওষুধ খেয়ে? 3-4 বছর থেকে তো এই ওষুধই খেয়ে যাচ্ছি, হচ্ছে কিছু? সৃষ্টিকর্তা চাইলে এমনিই বাচ্চা আসবে, ওষুধ খাওয়া লাগবে না। তুমি এত রেগে যাচ্ছ কেন? একটু শান্ত হও। তোমরা কেউ আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না, তাই রাগ লাগছে আমার। আমি তো বুঝতে পারছি যে আমার আর কখনো বাচ্চা হবে না, তারপরেও কেন তোমরা সবাই দিনের পর দিন মিথ্যে আশ্বাস দিয়ে যাচ্ছ আমায়? আর তোমাকে আমি শেষবার একটা কথা বলছি উজান, আমার জন্য আর কোনো দরকার নেই সিনহা ম্যামের সাথে বারবার যোগাযোগ করার। উনি নিজেদের লোক বলে ওনার কোনো বিরক্ত থাকতে পারে না, এমনটা না। উনিও বিরক্ত হন হয়তো। আর দয়া করে বাইরের ডক্টরদের নিয়ে এসে আমার ট্রিটমেন্ট করানো, অযথা ওদের পেছনে এত টাকা নষ্ট করা আমার আর ভালো লাগছে না এসব। হিয়া, তুমি দুজনে তো চেষ্টা করছি, তাই না? বলো, কেন তোমার মনে হচ্ছে এগুলো অযথা টাকা নষ্ট? কেন মনে হচ্ছে বোঝো না তুমি? এই যে এত এত টাকা নষ্ট করে এত কত ডক্টর দেখালে হয়েছে কিছু? হয়নি তো, উল্টো আমার কষ্টটা আরো বেশি হচ্ছে। তুমি কেন বুঝতে চাইছো না? আমার পক্ষে কনসিভ করা সম্ভব না উজান, প্লিজ। আর কিছু চাই না, আমি আমি একটু একা থাকতে চাই। এই ডক্টর, এই চেক আপ, অসহ্য ধরে গেছে আমার এগুলো। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো,
আমি আমার নিজের গলা নিজে চেপে ধরি। মনে হয় মনে হয় আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলি সবটা। খুন করতে ইচ্ছে করে আমার উজান, নিজেকে আর নিজের হাতে খুন করতে ইচ্ছে করে আমার। হিয়ার এই অস্থিরতা উজান সইতে পারে না। হিয়াকে চেপে ধরে নিজের বুকে শক্ত করে আগলে ধরে। শান্ত হও প্লিজ, আমার জন্য শান্ত হও একটু। তুমি না আমার কত ভালো পিচ্ছি বলো। তুমি কিন্তু আমাকে এইসব বিষয়ে আর জোর করবে না। আমি যাবো না সিনহা ম্যামের কাছে। আমি চাই না কোনো ট্রিটমেন্ট, চাই না কোনো মেডিসিন। ঠিক আছে, আমি আর তোমাকে জোর করব না। বলবো না আমার সাথে ডক্টরের কাছে যেতে, ঠিক আছে? আর বলবো না আমি খুশি। কিন্তু তুমি শান্ত হও এবার একটু, প্লিজ প্লিজ। 1 মাস পর হিয়ার মনের অবস্থা এখনও আগের মতোই বেহাল হয়ে আছে। হিয়ার সারা শরীর থেকে শুরু করে পুরো মন বোবা হয়ে অতলের ভেতরে আরও যত গভীরতা আছে আর তারও ভেতরে হারিয়ে যাচ্ছে যেন দিনে দিনে। হিয়া চাইছে নিজেকে শক্ত করে সবটা নতুন করে শুরু করতে, কিন্তু শরীরটা যেন এখন বড় অসহায়ত্ব নিয়ে তার কাছে ধরা দিচ্ছে। দিনে দিনে হিয়া তার মানসিক ভারসাম্য হারাতে বসেছে। কখন কি করছে কি বলছে সে জানে না যেন। টিউলিপ থেকে ফিরে উজান ফ্রেশ হয়ে নিচে নামে খেতে। হিয়াকে পাশে বসে দুজনে মিলে খাওয়াটা শেষ করে উজান ওপরে আসে। হিয়া বাসবের ছাতে নিচে ডাইনিং পরিষ্কার করার কাজে থেকে যায়। উজান ওপরে এসে একটু রেস্ট নিয়ে ল্যাপটপ নিয়ে বসতেই তার কিছু সময় বাদে হিয়া আসে। রুমের দরজাটা লাগিয়ে হিয়া উজানের সামনে দাঁড়িয়ে যায়। গা থেকে শাড়ির আঁচলটা একটানে খুলে ফেলে। উজানের সামনে নিজেকে মেলে ধরে। কি হয়েছে হিয়া, গরম লাগছে? আমি এসিটা অন করে দেব? না, তুমি আমাকে এখন আদর করো না কেন? আদর করো আমায়। আদর না করলে বাচ্চা আসবে কি করে? আদর করো। করবো তো পিচ্ছি, আর কিছুদিন যাক। তোমার শরীরটা তো ভালো না এখন। সিনহা ম্যাম কি বললো মনে নেই? আর কিছুদিন যাক, তারপর আমরা আবার ট্রাই করব। না, আমি কোনো কথা শুনতে চাই না। ম্যাম কিছু বোঝে না। কি হয়েছে আমার? এই দেখো দেখো আমাকে, আমি একদম ঠিক আছি। বলো আমি ঠিক আছি না বলো। পিচ্ছি আমার, একটু শোনো আমার কথা। তোমার শরীরটা ভালো না। সিনহা ম্যাম তো কত অভিজ্ঞ একজন ডক্টর বলো। উনি যা বলেছেন তা তো আমাদের ভালোর জন্য বলেছেন, আমাদের উচিত ওনার কথা শোনা। এইটুকু তো তুমি বুঝো বলো। ও এখন তুমি আমায় বোঝাবা না কোনটা ভুল আর কোনটা ঠিক? এখন এখন তোমার তোমার সব আমাকে সবার আমাকে বিশ্বাস হবে না। তোমাদের সবার মনে হবে যে হিয়া অসুস্থ, হিয়ার মাথা কাজ করছে না, হিয়া বাচ্চার জন্য পাগল হয়ে গেছে, তাই তো? আমি জানি সবটা। না হিয়া, তুমি ভুল ভাবছো। আমরা কেউ কখনো এমন ভাবতে পারি বলো তুমি? তাহলে তুমি আমাকে কেন আগের মতো কাছে টানো না? আমাকে কেন আদর করো না? আমি খুব খারাপ, তোমাকে বাবু দিতে পারছি না বলে এখন তুমি আর কাছে রাখো না আমায় তোমায়, তাই না? হ্যাঁ তাই। একদম বাজে কথা বলবা না। আমি কখনো বলেছি এসব? বলতে হয় না, বুঝি আমি সবটা। আমি জানি তো তুমি আমার সামনে কান্না করো না, কিন্তু যখন একা থাকো তখন অনেক কান্না করো, অনেক কষ্ট পাও। তোমারও কষ্ট হয় জানি আমি। অবিকদার বাচ্চাটা কত বড় হয়ে গেল, সামনের বছর স্কুলে যাবে। নিহারও বড় হয়ে যাচ্ছে। অর্পা অর্পা আমার আগে দুটো বাচ্চার মা হয়ে বসে আছে। আর আমি আমি কিছুই দিতে পারলাম না তোমায়, কিচ্ছু না। একটা অপদার্থ আমি। আমি আমি একটা। হিয়া অঝরে কেঁদে দিয়ে কথাগুলো বলতে থাকে। নিজের মাথার চুল নিজে খামচে ধরে নিজেকে মারবে না উজানকে মারবে কিচ্ছু সে বুঝতে পারে না। উজান হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হিয়ার পুরো মুখে ঠোঁট ছুঁয়ে দেয়। কি চাই তোমার? আদর চাই, বাচ্চা চাই, হবে তো সব। আর একটু সময় দাও, সব হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু না, সব শেষ। সব। উজান কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। হিয়াকে শান্ত করা যে দিন দিন তার পক্ষে অসম্ভব থেকেও কঠিন হয়ে যাচ্ছে। আগে তো হিয়া এরকম ছিল না। ইনফ্যাক্ট প্রথম বাচ্চাটা নষ্ট হওয়ার পরও সে নিজেকে শক্ত রেখেছিল। কিন্তু এবার কেন এত কষ্ট হচ্ছে তার? হিয়াকে সেদিন বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে পারলেও সময়ের সাথে সাথে জিনিসটা উজানের হাতের নাগালের বাইরে চলে যায়। হিয়ার এখন আর কিচ্ছু ভালো লাগে না। কথায় কথায় তার জেদ ওঠে। একটুতে সে খিচে ওঠে উজানের সাথে, ঝগড়া শুরু করে দেয়। শরীরটাও হিয়ার সাথে একটা যুদ্ধ শুরু করে। হিয়াকে একটা দিন ভালো থাকতে দিলে পরের দিন শুরু হয় তার নানা রকম অসুখ। আর তারই রেস ধরে হিয়া আজ তার সব গুটিয়ে সিদ্ধান্ত নেয় সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তার মনে হয় সবাই তাকে করুণা করছে, দয়া করছে। উজানও তাকে আগের মতো কাছে টানে না। উজান তাকে দিনে দিনে ভুলে যাচ্ছে। উজানের নিষেধ হিয়া শোনে না। তার একটু অক্সিজেন দরকার।
তার একটা ব্রিথিং স্পেসের দরকার। দাঁড়া দাঁড়া বলছি, হিয়াকে যেতে দে। তোমার মাথা ঠিক আছে মা? ওকে আমি কোথায় যেতে দেব? ওর শরীরটার অবস্থা দেখছো তুমি? বলছি তো তোকে, হিয়াকে যেতে দে। হিয়ার মাথায় এখন ঠিক নেই। অর্পার বাড়িতেই তো যাচ্ছে, গিয়ে কিছুদিন না হয় 1-2 দিন থাকুক, মনটা ভালো হালকা হয়ে আসলে তুই গিয়ে নিয়ে আসিস। তোমার মনে হয় ওই মেয়ে গেলে আর আসবে? দেখলে না পুরো সুটকেস গুছিয়ে নিয়ে গেল। না, ওর কোথাও গিয়ে থাকা হবে না। মন হালকা করতে হলে আমার সাথে করবে। বাচ্চা না হওয়ার কষ্ট ওর একার হচ্ছে না, আমারও হচ্ছে। ওকে বুঝতে হবে। তুই কেন আবার মাথা গরম করছিস বলতো? হিয়া নিজের মধ্যে নেই, এখন ওর মনে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। তোকে তো বুঝতে হবে নাকি? আমি তো সবই বুঝছি মা, কিন্তু হিয়াকেও বুঝতে হবে যে আমার কোনো বাচ্চা লাগবে না, আমার হিয়া হলেই যথেষ্ট। আর যাই হোক না কেন, আমাকে ছেড়ে চলে যাবার চিন্তা ওর মাথায় আসছে কোথায় থেকে? আচ্ছা বাবা, একটু শান্ত হয়ে বস। এখন যাক, গিয়ে অর্পার সাথে সারাটা দিন থেকে মনের দুঃখ কষ্টগুলো একটু মন খুলে বলুক। দেখবি মনটা হালকা হলেই নিজে থেকে তখন আসতে চাইবে। আমার হিয়াকে নিয়ে খুব ভয় হচ্ছে মা। ওর ভবিষ্যৎটা তো আমি এভাবে চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখতে পারি না, বলো? কতদিন ধরে কলেজ যায় না, কি করবে ও? ওকে কি ডক্টরিটা শেষ করতে হবে না? তুমি বলো। সব হবে, তুই একটু শান্ত হ। হিয়া চলে যাবার পর সেদিন রাতে উজান হিয়াকে আনতে অর্পার বাড়িতে যায়, কিন্তু হিয়ার জেদ সে আসবে না। উজান বলে, ঠিক আছে, আজকে রাতটা থাকো, কালকে সারাদিন ও থাকো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কাল রাতে এসে আমি তোমাকে নিয়ে যাব। হিয়া উজানের কথা পাত্তা দেয় না। তারও যে উজানকে ছাড়া থাকতে খুব ভালো লাগছে এমনটাও না। পরের দিন উজান আবার হিয়াকে নিতে রাতে আসে, কিন্তু হিয়া যায় না। সে যাবে না মানে যাবে না। কিন্তু উজান তো উজান, সে কি তার হিয়া পিচ্চিকে না নিয়ে গিয়ে আর থাকে? আবার সকাল সকালে সে হাজির হয় অর্পার বাড়ি। তুমি যাবে না আমার সাথে? না না না, এক কথা কতবার বলবো তোমাকে, আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। হিয়া, এটা মানুষের বাসা, আমি কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তুমি না গেলে কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব। তুমি তুলে নিয়ে গেলেও আমি যাবো না, আমার কাছে টানতে হবে না আমায়, আমাকে ভালোবাসতে হবে না, কিচ্ছু লাগবে না। তুমি সিনহা ম্যামদের কথা শোনো, কে আমি? আমি লাস্ট বার বলবো, যাবে না তুমি? না মানে না। না তো? হুম। ওকে ফাইন, এরপর আমি কি করি তুমি তাই দেখবে শুধু। তুমি অর্পার বাড়িতে রোজ ঘুরতে আসো, আমি কিছু বলবো না, কিন্তু আমাকে রেখে বাড়ি ছেড়ে চলে আসা তো তোমার আসাচ্ছি আমি। সব জামাকাপড় নিয়ে গিয়ে নদীতে ফেলাই দিয়ে আসবো, বেয়াদব। খবরদার আমার সুটকেসে হাত দিব না। আর আমার কি জামা কাপড় কেনার টাকার অভাব নাকি? মার কাছে চাইলে মা দিবে, আর আমার গুড লাকেও যথেষ্ট টাকা আছে। তোমার গুড লাক তুমি আর এই জীবনে চোখে দেখলে তো? অর্পা, এবার কিন্তু আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। তোর বাড়িতে এসেও কি আমি শান্তি পাবো না, নাকি তুইও চাইছিস আমি চলে যাই তোর বাড়ি থেকে? এই না না, বলছি কি, তুই রুমে যা, দেখ হিয়া কি করছে। আমি উজানদাকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আর তোর উজানদাকে বলে দিবি আমাকে যেন তিনি আর নিতে না আসে, আমি আর কখনো যাবো না ওই বাড়িতে। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি, যা তো তুই। হিয়া চোখ মুখে রাগের আভা ছড়িয়ে চলে যেতেই অর্পা একটা দুঃখী দুঃখী চেহারা করে উজানের দিকে তাকিয়ে ওঠে। উজান অর্পাকে চোখ দিয়ে একটা গুলি নিক্ষেপ করে এদিকে এসে অর্পার মাথায় ঠাস করে একটা গাঁটটা মেরে দেয়। আউচ, মারলি কেন? আর রাগ লাগতেছে তোদের দুজনের উপর, ওই জন্য একটু তোকে মেরে রাগটা জাহির করলাম। শোন, এই দুধগুলো কার জন্য নিয়ে যাচ্ছিস? দুই হিয়ার জন্য নিয়ে যাচ্ছি। একটা তোমার পিচ্চি বউ, আরেকটা আমার পিচ্চি বাচ্চা। গুড, আমার বউয়েরটা দে দেখি। কেন, কি কাজ শুনি? দিতে বলছি দে, বেশি কথা বলিস। উজান অর্পার থেকে দুধের গ্লাসটা নিয়ে ওতে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তোমার মাথায় বুদ্ধি আছে উজানদা? এই মেয়ে ঘুম থেকে উঠে যে কি তাণ্ডব করবে কে জানে। আমাকে ছেড়ে থাকা আমি ওর বের করছি, করুক চিল্লাচিল্লি, এরপর দরজায় তালা মেরে রেখে দেব। সাহস কত, সুটকেস গুছিয়ে বলে কিনা আর বাড়ি ফিরবে না। বুঝেছি বুঝেছি, বউ ছাড়া উজানদার এখন চলেই না দেখছি। তুমি যাও এখন, হিয়া ঘুমালে তখন তোমাকে আমি ফোন করে ডেকে আনবো, কেমন? ঘুমের ওষুধ মেশানো দুধের গ্লাসটা পুরো শেষ করার 1 ঘন্টার মাথায় কোনো এক ঘুমের রাজ্য থেকে বস্তা বস্তা ঘুম এসে বিরাজ করতে শুরু করে হিয়ার দু চোখ জুড়ে। নিমেষেই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যায় হিয়া।
আর ঘুমটা গভীর হবার সাথে সাথেই উজান এসে প্রস্তুত তার পিচ্চিটাকে কোলে করে তাদের নিজের বাড়ি নিয়ে যেতে। ঘুমন্ত হিয়াকে কোলে করে গাড়িতে এনে বসায় উজান। তারপর সাবধানে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে হিয়াকে নিয়ে আসে সোজা বাড়ি। যদিও রাস্তার হর্ন আর মানুষজনের কোলাহলের আওয়াজে মাঝে মধ্যেই হালকা নড়ে চড়ে বসে হিয়া, কিন্তু ঘুমের ঘোরে বুঝেও যেন কিছু বুঝে উঠতে পারে না। বাড়িতে পৌঁছে হিয়াকে গাড়ি থেকে পাজা কোলা করে নিজের কোলে তুলে নেয় উজান। আর উজানের কোলে হিয়াকে ওভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে বাড়ির সবাই তো রীতিমতো ভয় পেয়ে ওঠে। এই কি দাদা ভাই, হিয়াদি তোমার কোলে এরকম করে পড়ে আছে কেন? আবার আবার কি সেন্স হারিয়ে ফেলেছে? আমার মেয়েটা কি হলো আবার? একটু আগে তো ফোনে কথা বলার সময় বলল ঘুম পাচ্ছে, মা এখন রাখি। আর এখন তোর কোলে এভাবে তুই আবার কি করছিস? আমার মেয়েটার সাথে বল কি করছিস? আহ, তোমরা থামবে? কিছুই হয়নি হিয়ার, আমি ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি। ঘুমের ওষুধ? কেন দাদা ভাই? বুঝতে পারছিস না কেন? বলেই একটা মিচকেটাই বিশ্বজয়ের হাসি দিয়ে উজান হিয়াকে নিয়ে রুমে এসে সুন্দর মতো কাঁথা বালিশ মুড়ে তার পিচ্ছিটাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সে চেম্বারে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। আর সাথে করে হিয়ার সুটকেস, জামাকাপড় সব কাবারে লক করে দিয়ে হিয়ার পার্স ব্যাগ থেকে শুরু করে মোবাইল, টাকা পয়সা সব নিজের কাছে নিয়ে রাখে, যাতে হিয়া উঠলেও আর বাড়ি থেকে বের হতে না পারে। এদিকে হিয়ার ঘুম ভাঙে পাক্কা সন্ধ্যার কিছু পর। আর মোড়া দিয়ে আরও কিছুক্ষণ বিছানার এপাশ ওপাশ করে শুতেই হিয়ার হুঁশ ফেরে। উঠে বসে রুমটা চোখ বুলাতে হিয়া পুরো থ বলে যায়। মানে কি, সে বাড়িতে আসলো কি করে হঠাৎ? আজও সব কিছু নিজের কাছে পরিষ্কার হয়ে আসতেই হিয়ার আগে পুরো বোম হয়ে আসে। চটজলদি শাড়ির আঁচলটা ঠিক করে নিচে নেমে আসতেই দেখে বাসবী, জিনি, নীলিমা সবাই মিলে বসে গোল হয়ে টিভি দেখছে। হিয়া ওদের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই হিয়াকে দেখে মিটিমিটি হাসতে শুরু করে। সবার হাসি দেখে হিয়ার গা তো পুরো জ্বলে যায় এমন অবস্থা। জিনি এসে হিয়ার গলা ধরে শুরু করে তার রসালো সব কথা। ইস হিয়াদি, আমি সেই 1 সপ্তাহ ধরে বাড়িতে আছি, নিলয়টা তবুও তোমাকে নিতে আসে না। আর দাদাভাইকে দেখো কেমন দুদিনে বউ ছেড়ে পাগল হয়ে গেছে। তোকে কিন্তু আমি তোর দাভাইয়ের সাথে পানা পুকুরে চুবিয়ে আসবো জিনি। ইস, বউ ছাড়া দেখে উজানের এখন একটা রাতও ঠিক মতো কাটে না, তাই না মা বলো? নীলিমাদি, তুমি অন্তত ওর সাইড নিও না। মামার পার্সটা কোথায়? আমাকে অটো ভাড়া দাও, আমি অর্পার বাড়ি যাব। তোর পার্সের সম্বন্ধে আমি জানি না মা। আর আমার বড় ছেলে চেম্বারে যাওয়ার আগে সবাইকে হুকুম করে গেছে তার পিচ্চি বউটাকে যেন একটা টাকাও না দেয়া হয়। আর সাথে তুমি যদি এখন ঘর থেকে বের হতে চাও তাও পারবা না। বলো তো কেন? কেন? কারণ দাদাভাই সদর দরজায় তালা ঝুলিয়ে দিয়ে গেছে, বুঝলা? কি? তোর দাভাইকে তো আমি ফিরো কাজ বাড়িতে, তার হাড্ডি আমি কয় টুকরো করি দেখবি তো আজ। তখন রাত 11টার কাছাকাছি। রাগে বোম হয়ে ওঠা ফোলা ফোলা গাল দুটোই হাত রেখে বিছানার উপর বসে আছে হিয়া, দৃষ্টি তার উজানের দিকে। তীব্রভাবে রাগ ছুড়তে ব্যস্ত। কিছুক্ষণ আগে উজান এসেছে আর হিয়াকে গাল মুখ ফুলিয়ে বসে থাকতে দেখেও তার কোনো ভ্রুক্ষেপ হচ্ছিল না। বিধায় হিয়ার এই রাগ যেন পুরো আকাশ ছুঁয়ে আবার নিচে নামছে এমন অবস্থা। অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে দিয়ে উজান ওর ব্যাগ হতে হিয়ার জন্য চকলেট বের করে হিয়ার সামনে এসে তুলে ধরে। হিয়া একটা ভেঙচি কেটে আরও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে উঠতে উজান একটা ফিক করে হাসি দেয়। ব্যাগ থেকে আবার আচারের কয়েকটা প্যাকেট বের করে সামনে ধরে বলে, এটাও কি খাবে না? হিয়া আবার একটা ভেঙচি কাটে, কিন্তু উজানের প্রশ্নের কোনো উত্তর দেয় না। উজান হিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই ভয় পায়, জানে গেলে হিয়া ওর ওপর হামলে দেবে। তাই চকলেট আর আচারের প্যাকেটগুলো দূর থেকে হিয়ার গায়ে ছুঁড়ে দিয়ে উজান ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এবার সাহস করে হিয়ার পাশে গিয়ে বসতেই হিয়ার আগে উজানের মাথার সব চুল খামচে ধরে আর সাথে বসিয়ে দেয় উজানের বুকে পিঠে তার ধারালো নখের থাবা। তুমি
তুমি খুব খারাপ, খুব খুব খুব। আমার সাথে এটা তুমি ঠিক করনি। আমাকে বোকা বানিয়ে নিয়ে এসেছো। আমি বাবা আসলে সব বলে দেবো। তুমি আমার ঠকিয়ে আমাকে তুলে নিয়ে আসছো, হ্যাঁ? হে মেয়ে, থামো না, লাগছে তো। আরে হিয়া, মেরে ফেলবে নাকি? আরে লাগছে কিন্তু আমার, হিয়া। একটা মানুষ এত খারাপ কি করে হয়? আমার কষ্টটা তুমি বোঝো না, তাই না? হিয়ার প্রশ্নে উজান হিয়াকে থামিয়ে হিয়াকে নিজের বুকে শক্ত করে আগলে ধরে। আর আমার কষ্টটা তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তো তোমাকে বলেছি সারাদিন তোমার যেখানে খুশি তুমি গিয়ে থাকো, যার বাড়িতে ঘুরতে মন চায় আসো, কিন্তু রাতের সময়টা শুধু আমার জন্য। আমি চাই আমি যেন রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার আগে তোমার মুখটা দেখে উঠতে পারি। এইটুকু বোঝো না তুমি? না, বুঝি না কি হবে। এই আমার মুখ দেখে ঘুমোতে যেতে বা উঠতে একটা শূন্যতা তো থেকেই যাচ্ছে না আমাদের চারপাশে, তুমিই বলো। কোথায় শূন্যতা? এই যে আমি আছি, তুমি আছো, আমাদের এই সাজানো সংসারটা আছে, আর কি চাই? আর বাচ্চা, সেটা কি জরুরি না? জানো নিহান এখন সারা রাত ঘুমোয় না। বিহান আসলেই সারা রাত তোরা তিনজন মিলে খেলে, আর নিহানের কি হাসি। আমার না খুব ইচ্ছে হয় আমাদের ওরকম একটা বাবু হবে। আমি আমাদের বাচ্চাটাকে নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। তুমি চেম্বার থেকে ফিরে এসে হিয়ানকে নিতে চাইবে। আমি রাগ করে বলবো না, না, আমার বাচ্চাকে এই হসপিটাল থেকে এসে এই নোংরা শরীরে ধরবা না তুমি। তুমি রাগ করে তাড়াতাড়ি স্নান করে এসে হিয়ানকে কোলে নিয়ে সারা রাত খেলবে। আর আমি তোমাকে আর হিয়ানকে দেখবো, মাঝে মাঝে বকা দিব। এই তোমরা এখনো ঘুমোচ্ছ না কেন? রাত হচ্ছে না? কথাগুলো বলতে বলতে হিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। উজান আলতো হাতে হিয়ার চোখ মুছে দিয়ে হিয়াকে তার বাঁ দিকে আরো শক্ত করে চেপে ধরে। বলো না উজান, ওই সময়গুলো কখন আসবে? আর কতদিন এইভাবে একটা শূন্যতার মাঝে আমাদের কাটাতে হবে বলো না? কোনো উত্তর আছে তোমার কাছে? বিয়ের 10 বছর হয়ে আসছে, আমার মাঝে যে ধৈর্যের শেষ চিহ্নটুকু নেই। উজান, তুমি বুঝতে পারছো আমার কথাটা? আমি আর নিজেকে শক্ত রাখতে পারছি না। হিয়া, শান্ত হও। 10 বছর হয়েছে তো কি হয়েছে? আমরা কি 10 বছর একসাথে ছিলাম না? তো বাচ্চার জন্য তো আমরা অনেক পরে চিন্তা করেছি না? তুমি বলো। তুমি আমাকে বোঝাতে এসো না উজান। বাচ্চাকে নেবার জন্য ট্রাই না করি, কিন্তু একবারও কি কনসিভ করতাম না আমি? তুমি ইউকে থাকাকালীন তো কত আসতে, তখন কি একবারও? তার উপর গত 3-4 বছর থেকে তো ট্রাই করছি, হচ্ছে না তো কিছুই। যাও হয়েছে সেটাও আমি আর পারছি না উজান, আমার দম বন্ধ লাগছে। তাই বলে তুমি আমার উপর রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে? এটা কোনো কথা হিয়া? আমার মাথা কাজ করছে না উজান। এখন আমার টিউলিপে যেতেও ইচ্ছে করে না, আমার পড়তে বসতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কারো উপস্থিতি ভালো লাগে না আমার। আমি তো আগে এতটা দুর্বল ছিলাম না উজান। চুপ, আর না। আমরা আর লাস্ট একবার চেষ্টা করব, ঠিক আছে? যদি রেজাল্ট না আসে আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট করব, প্রমিস। দত্তক নিলে কি আমি মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবো উজান? আর আমাদের চারপাশের মানুষজন, তারা তো আমাকে কথার আঘাতে শেষ করে দেবে। আমি থাকতে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কারো সাহস আছে কিছু বলার? আমাদের তখন মানুষজনের কথা শুনলে চলবে না হিয়া। আমাদের তখন একটাই ফোকাস করতে হবে, যেই বাচ্চাটাকে আমরা দত্তক নেব তার যেন কখনো আমাদের পর বলে মনে না হয়। তাকে আমরা আমাদের সব দিয়ে ভালো রাখবো, কেমন? হিয়া উজানের বুকে মুখ নাড়িয়ে বলে, রাখবো। উজান হিয়ার কপালে স্নেহের পরশ ভরে দেয়। উজান হিয়াকে আশ্বস্ত করে সব ঠিক হবে। আর একবার ধৈর্য ধরে দেখি না কি হয়। হিয়া বোঝে, বলে সে আর এমন পাগলামি করবে না। যদি আরও ধৈর্য ধরতে হয় সে ধরবে। মনটা একটু হালকা করে উজান হিয়াকে একটা আচারের প্যাকেট ছিঁড়ে দেয়। হিয়া প্যাকেট হাতে আচার খেতে থাকে আর শুরু করে তার দুদিনের জমানো হাজারো গল্প। হে রে, মাসে কখন ডেকে গেল খাবার জন্য, আর আমরা দেখো কিরকম বসে বসে গল্প দিচ্ছি। ওঠো ওঠো। দাঁড়াও না একটু। আবার কি? খাবো তো ভাত, তার আগে কি তার আগে? আমিও একটু আচার খাই। সব তো একাই একাই শেষ করে দিলে। তুমি খাবে তো সেটা আমাকে বলেই তো হতো। নাও, এই একটা তোমার, বাকি দুটো আমার। হুম, আমার প্যাকেট চাই না, আমার তো। উজান একটা দুষ্টুমির হাসি দিয়ে হিয়ার ঠোঁটে লেগে থাকা আচারের দিকে ইশারা করে। উজানের ইশারা বুঝে আসতে হিয়া ভ্রু কুঁচকে পিছিয়ে আসে হালকা। উজান হিয়ার দিকে ঝুঁকে হিয়ার এক হাত মুঠো করে ধরে নিজের ঠোঁট জোড়া হিয়ার ঠোঁটের কাছে নিয়ে আসে। দেখো এসব এখন এখন কিন্তু ঠিক হচ্ছে না। আমার খিদে পেয়েছে, আমি নিচে যাব। মা কিন্তু এবার বকা দিবে, হ্যাঁ? চুপ, কেউ বকা দিবে না। ইটস ইমার্জেন্সি ডিউটি, ইউ নো। ছি, অসভ্য একটা, মুখে কিচ্ছু আটকায় না।
অসহ্য একেবারে। নিজেদের শক্ত করে আবার একটা নতুন আশায় বুক বাঁধে উজান হিয়া দুজনে। যা হয়েছে সেই সব কষ্টদায়ক অতীতকে তুচ্ছ করে তারা আবার সবটা নতুন করে শুরু করে। শুরু হয় হিয়ার আবার চিকিৎসা। সেই সাথে বেড়ে যায় হিয়ার ওপর উজানের আরও কড়া নজরদারি। এদিকে সময়ও তার নিজ ছন্দে অতিবাহিত হতে থাকে। সময়ের বহমানতার সাথে আবার সেই একরাশ হতাশা এসে একটু একটু করে জমতে শুরু করে হিয়ার মাঝে। আরও 5 মাস ঘনিয়ে আসলো, কিন্তু ফলাফল এখনও শূন্য। উজান একটা সময় গিয়ে ঠিক করে এবার একটা বাচ্চা অ্যাডপ্ট করবে তারা। ভবিষ্যতে হিয়া কনসিভ করলে হয় সেই হিসাব পরে দেখা যাবে। এই চিন্তা মাথায় আসার পরের মাসেই হিয়া আবার কনসিভ করে, কিন্তু এবারও তার পক্ষে বাচ্চাটাকে আর পৃথিবীতে আনা সম্ভব হয়নি। সময় গড়িয়ে যাবার 8 মাসের মাথায় হিয়া চতুর্থবারের মতন আবার কনসিভ করে, কিন্তু কঠিন বাস্তবতার কাছে আবার উজান আর হিয়া দুজনকে হার মানতে হয়। এইবার আর হিয়া পারে না, সহ্যের সীমা অতিক্রম করে পুরো শূন্যে মিলিয়ে আসে তার। ইতিমধ্যে হিয়ার শরীর মন দুটোই ছেড়ে দিতে শুরু করেছে। কথায় কথায় হিয়া রেগে উঠছে, কিছু না বুঝতেই উজানের উপর চিৎকার দিয়ে উঠছে। উজানের স্পর্শ যেন তার এখন অসহ্য বোধ লাগতে শুরু করেছে এমন অবস্থা। উজান হিয়ার এই করুণ অবস্থা নিজের দুচোখ দিয়ে আর সহ্য করে উঠতে পারে না। সে ঠিক করে সে আর বাচ্চা নেবার জন্য কোনো ট্রাই করবে না। কোনো না মানে কোনো না, লাগবে না তার বাচ্চা, শুনতে হবে না তার বাবা ডাক। কিন্তু বারবার হিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়টা তার কিছুতেই আর যেন যায় না, কিছুতেই না। আজ হিয়ার পাগলামি উজানের সহ্য হয় না। পাহাড় সমান রাগ এসে জমা হতে থাকে উজানের সারা শরীরের প্রত্যেকটা লোমকূপ জুড়ে। সময় যাওয়ার সাথে সাথে সেই রাগের ভয়াবহতা ছড়িয়ে পড়তে শুরু করে তার প্রত্যেকটা রন্ধ্রে। কোথায় যাচ্ছ তুমি এসব গুছিয়ে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি হিয়া। এসব জামা কাপড় কেন সুটকেসে ভরাচ্ছ বলো? আমি থাকতে চাই না আর এই বাড়িতে। এই রুমটাকে আমার জাহান্নাম লাগতে শুরু করেছে উজান। তুমি আমার ছেড়ে দাও, আমি একটু একা থাকতে চাই। হিয়ার কথায় উজান আরও রেগে ওঠে। হিয়ার বাহু এসে শক্ত করে চিপে ধরে সে। ছেড়ে দেব? কিসের জন্য ছেড়ে দেব? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? পারতে হবে তোমায়। কি দিতে পেরেছি আমি তোমায়? কিছুই না, বরং এই বাড়িতে আসার পর থেকে দাদুর টাকা খেয়েছি আমি, তোমার টাকা খেয়েছি। এত যে পৌষ পার্বণ যায়, পিসিরা তো শখ করেও কোনোদিন তোমার জন্য কিছু কিনে পাঠায় না। বিদায় দিয়েই ওরা ওদের কর্তব্য শেষ করে দিয়েছে। না আমি কিছু পেরেছি তোমায় দিতে, বড় ছেলের বউ হিসেবে বংশে একটা সন্তানও আমি দিতে পারছি না, এতটা অক্ষম আমি। তুমি কি পাগল? কয়েকদিন থেকে এসব কি বলে যাচ্ছ? আমরা বাড়ির কেউ এসব চিন্তা কখনো ভুলেও মাথায় আনতে পারিনি। আর তুমি তুমি কিন্তু এসব বলে আমাকে, আমার বাড়ির প্রত্যেককে যারা তোমাকে ভালোবাসে তাদের সবাইকে ছোট করছো। আমি জানি না উজান আমি কি করছি। আমার ভালো লাগছে না কিছু, আমার পেটে খুব ব্যথা করছে, আমার শরীর খারাপ লাগছে, এই ঘরে আমার দম বন্ধ লাগছে। আমি একটু একা থাকতে চাই, প্লিজ একটু ভুলে যাও তুমি আমায়, আমায় ভুলে যাও। ভুলে যাওয়া কি এত সহজ? দেখো আমার দিকে তাকাও বলছি। তোমার এই রুমে থাকতে দম বন্ধ লাগছে তো ঠিক আছে, আমরা কয়েকদিনের জন্য অন্য কোথাও থেকে একটু ঘুরে আসি। যাবে আবার দার্জিলিং? মনে আছে সেবার রনিদাদের সাথে কথা মজা করলাম? নাকি অন্য কোথাও যাবে বলো? আমি সব ওপিডি ক্যান্সেল করে দিচ্ছি, আজই দিচ্ছি, কেমন? আর কত উজান, আর কত করবে? মাসের অর্ধেকই তো ছুটি নিয়ে আমার জন্য বাড়িতে বসে থাকো, আর কত? আর তোমার মনে হয় ওসব জায়গায় ঘুরতে গেলে আমার মন ভালো হবে? না উজান, আমি একটু একা থাকতে চাই, প্লিজ একটু বোঝো তুমি। একা কোথায় থাকবা বলো? অর্পার বাড়িতে কতদিন গিয়ে আমাকে ছাড়া থাকবা? আমার কষ্ট হয় না বলো? জানি না আমি, তুমি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নাও, সব ভালো হয়ে যাবে তখন সবটা। হিয়ার কথায় উজান এবার হিয়ার উপর গলা ছেড়ে হিয়া বলে ঝাড়ে দিয়ে ওঠে। সে হিয়ার সব পাগলামি সহ্য করতে রাজি, কিন্তু এই ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা তার কাছে খুবই তিক্তকর। কি বললা আরেকবার বলো শুধু। যা শুনছো তাই বলছি, ডিভোর্স দিয়ে দাও আমায়, এতে তোমারও মুক্তি আর আমারও মুক্তি। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার রাগ উঠলে ঠিক কি করতে পারি তোমার ধারণা নেই। যা খুশি করো, দরকার পড়লে আমাকে মেরে ফেলো, আমি একটু শান্তি চাই। এই মনের ব্যথা, শরীরের ব্যথা, কোনোটাই আর সহ্য হচ্ছে না আমার, কোনোটাই না। হিয়া চোখে আসা পানিটা মুছে ওর সুটকেসটা নিয়ে রুম থেকে বের হতে ধরবে অমনি উজান হিয়ার হাত চিপে ধরে। তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি যাব। তুমি গেলে কিন্তু আমি এবার আর তোমাকে ফিরিয়ে আনতে যাব না।
চাই না আমি। আমাকে তুমি ফিরিয়ে নিয়ে আসো। বুঝছো তুমি?